আমি কিন্তু 10 লক্ষ টাকার যে অফার প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করেছি, কিন্তু আমার যে আন্দোলন সেটা আমি অব্যাহত রাখবো। এখন অনেকেই বলে যে চাকরি পাওয়ার পর মুক্তা সুলতানা চুপ হয়ে গেছে, আমাকে বহিষ্কার করেছে এবং আমাকে নানান ধরনের জনপ্রশাসন প্রতিমন্ত্রী কি ফিডব্যাক দেন সেটার দিকে এখন সারা বাংলার শিক্ষার্থীরা কিন্তু তাকিয়ে আছেন। সুদীর্ঘ 12 বছর ধরে যে আন্দোলনটি হচ্ছে সেই আন্দোলনটিকে সমর্থন করে এবং শিক্ষার্থীদের পক্ষ নিয়ে তিনি যে ডিউ লেটারটি পাঠিয়েছেন এটা আসলে খুবই প্রশংসনীয় কাজ করেছেন। সারা বাংলার শিক্ষার্থীরা কিন্তু এখন চেয়ে আছে তার দিকে, বা এটা কেন বাস্তবায়ন হচ্ছে না এটাই আসলে বুঝতে পারছি না। বাস্তবায়ন তো হওয়ার কথা ছিল আরও অনেক আগে, যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার গঠিত হয়েছিল তখনই চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বা তারও বেশি করা উচিত ছিল। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? কিন্তু আনফর্চুনেটলি 12 বছর আন্দোলন করার পরেও এই যৌক্তিক দাবিটি কিন্তু বাস্তবায়িত হয়নি। কেন হয়নি এটা আমরা জানি না, কোন অশুভ শক্তির প্রভাবে এই যৌক্তিক দাবিটি ধামাচাপা পড়ে আছে। এটা আসলে আমরা যারা চাকরি প্রত্যাশী, যারা শিক্ষার্থী আছেন তাদের আসলে এটা বোধগম্য না। অথচ দেখেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্যার সবকিছু আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করেন। তিনি কিন্তু গত সংসদেও বলেছেন খেলা হবে যে স্লোগানটি সেটা হচ্ছে আন্তর্জাতিক স্লোগান। খেলা হবে স্লোগানটি হচ্ছে রাজনীতির ক্ষেত্রে একটি প্রতিষ্ঠিত স্লোগান। একটা স্লোগানের ক্ষেত্রেও কিন্তু তারা আন্তর্জাতিক নীতিমালা বা আন্তর্জাতিকভাবে কোন স্লোগানটি প্রতিষ্ঠিত সেটা অনুসরণ করছেন। তাহলে ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা 45 বছর পর্যন্ত, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বিভিন্ন রাজ্য ভেদে 38 থেকে 45 বছর পর্যন্ত আছে। তাহলে সব ক্ষেত্রে যদি বাংলাদেশ ভারতকে অনুসরণ করে বা আন্তর্জাতিক নীতিমালা, আন্তর্জাতিক মানদণ্ডে কি আছে সেগুলো যদি অনুসরণ করে, তাহলে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কেন নয়? পৃথিবীর কোথাও তো চাকরিতে প্রবেশের বয়সসীমা 30-এ সীমাবদ্ধ নয়, পাকিস্তান ছাড়া। আমরা কি পাকিস্তানের সাথে তাল মিলিয়ে হাঁটবো? স্বাধীনতার 52 বছর পরে, 53 বছর পরে এসেও আমরা পাকিস্তানের সাথে হাঁটতে চাই না। আমরা আন্তর্জাতিক মানদণ্ডের সাথে তাল মিলিয়ে বহির্বিশ্ব যেভাবে চলছে, অন্যান্য বিশ্বে যেভাবে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 থেকে 59 বছর পর্যন্ত, কারোর যদি যোগ্যতা থাকে, দক্ষতা থাকে, মেধা থাকে, অবসরের আগের দিন পর্যন্ত সুযোগ দেওয়া উচিত। আমি আসলে কখনোই বসেছিলাম না। আপনি জানেন যে আমাকে যখন চাকরি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন উপহারটি দেওয়া হয়, আমি কিন্তু উপহারটি নিয়েছি এবং আমি কিন্তু এটাও বলেছি, মাননীয় আইসিটি মিনিস্টার জনাব জুনায়েদ আহমেদ পলক স্যারের যে ভেরিফাইড পেজ আছে সেখানে আমি ডিক্লেয়ার দিয়ে এসেছি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করেছি, কিন্তু আমার যে আন্দোলন সেটা আমি অব্যাহত রাখবো। কিন্তু আমাকে বহিষ্কার করেছে এবং আমাকে নানান ধরনের হুমকি বা যেটাই হোক, তারা হয়তো ইনসিকিউরিটি বা আমি উপহারটি নিয়েছি বা আমি একা একা চাকরি নিয়েছি, এটা আসলে তাদের মন খারাপ হওয়ারই কথা। সুদূর প্রসারী চিন্তা করতে গেলেও কিন্তু আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারটা আমাকে নিতে হতো, কারণ আমি তাকে প্রত্যাখ্যান করে আমি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 প্রত্যাশা তার কাছে করতে পারি না, কারণ তিনি তো দিন শেষে 35 বা চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বাস্তবায়ন করবেন। তাহলে তার উপহারটা আমি কি করে প্রত্যাখ্যান করি? আমি কিন্তু 10 লক্ষ টাকার যে অফারটি প্রত্যাখ্যান করেছি। মাননীয় আইসিটি মিনিস্টার তিনি কিন্তু আমাকে বলেছিলেন তুমি 10 লক্ষ টাকা নিয়ে উদ্যোক্তা হও। আমি কিন্তু চাইলে সেটাই নিতে পারতাম, কিন্তু আমি সেটা নিয়ে আমি নিয়েছি 6 মাসে যে প্রজেক্ট, সেই প্রজেক্টের জবটা আমি নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ। চাকরির জন্য আন্দোলনে আসেনি বা চাকরি দেওয়ার জন্য সার্টিফিকেট পুরাইনি, চাকরি পাওয়ার জন্য সার্টিফিকেট পুরাইনি। কারণ একটা প্রজেক্ট সেটা তো সরকারি চাকরি না, একটা প্রজেক্ট 6 মাসের একটা প্রজেক্ট। আমি তো 9.5 বছর চাকরি করে এসেছি বেসরকারি প্রতিষ্ঠানে, তো আমার তো চাকরির এক্সপিরিয়েন্স আছে। 6 মাসের প্রজেক্টের জন্য কেন আমি চাকরিটা নিলাম, এটাই তো মানুষের মনে প্রশ্ন। কিন্তু মানুষ এটা বুঝে না, এটা বুঝেন না, শিক্ষার্থীরা বুঝতে চান না যে যেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি চাকরিটা নিয়েছিলাম সেটা আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে যদি পছন্দ করেন, ভালোবাসেন, তাকে প্রত্যাখ্যান করার কোনো পর্দা আমি অন্তত রাখি না। অন্য কেউ রাখলে রাখতে পারে যারা বামপন্থী বা সরকারকে পছন্দ করেন না, কিন্তু আমার দাবিটা তো সরকারের কাছে। তো সরকার যদি আমাকে একটা উপহার দেয়, 6 মাসের জন্য দিয়েছে, সেটা যদি 6 সেকেন্ডের জন্য হয়, একটা কলম হয়, একটা ফুলও হয়, আমি কিন্তু উপহারটা গ্রহণ করতাম। যারা আমাকে ইনবক্স করতো বা মেসেজ পাঠাতো, হুদায় কাজ নাই, তারাও আমাকে ব্লক করে দিয়েছে। বুঝতে পেরেছে যে এই মেয়ের সাথে আসলে সুবিধা করা যাবে না। চুপ করে বসে থাকলেই পেয়ে বসে মানুষ, এটা মেয়ে হোক ছেলে হোক, যার সাথে অন্যায় হবে তারই কথা বলা উচিত। তখন কিন্তু আমার মাথায় এটা ছিল যে আমার জেল হবে, হয়তো জরিমানা হবে। আমি কিন্তু এই কনসেপ্ট মাথায় রেখে আমি সার্টিফিকেট পুড়িয়েছি। তো আমাকে জেল জরিমানার পরিবর্তে যদি সরকার উপহার দেয় বা পুরস্কৃত করে, সেটা তো আমার দোষ না। পুরস্কার দিলে সরকার যদি কাউকে পুরস্কার দেয়, আমার বাংলাদেশের নাগরিক হিসেবে আমার সরকারের প্রতি বা সরকার প্রধানের প্রতি রেসপেক্ট দেখানো, এটা আমার দায়িত্ব, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আর যে কারণে শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা আমাকে অপছন্দ করেছে যে আমি কেন চাকরিটা নিলাম। এটা কোনো সরকারি চাকরি না, জাস্ট 6 মাসের একটি উপহার। সে তো পারতো 10 লক্ষ টাকা নিতে, 10 লক্ষ টাকার যে অফারটি ছিল সে অফারটি নিতে পারতো, সেটি তো সে প্রত্যাখ্যান করেছে। দেখেন, আমি যখন জব করি, জব সেকশনে থেকেও কিন্তু মাননীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ হয়। আমি মাননীয় সংসদ সদস্যদেরকে 35 যৌক্তিকতা নিয়ে আমি মত বিনিময় করেছি, তারা সবাই কিন্তু সমর্থন করেছেন 35-কে। এমনকি আমি এখনো পর্যন্ত আমি 35-এর জন্য যেখানে যাই, যদি কোনো পলিটিক্যাল লিডার বা নীতি নির্ধারণী পর্যায়ে কোনো জায়গায় যদি আমার পৌঁছানোর সুযোগ থাকে, আমি কিন্তু চেষ্টা করি যে সবার আগে 35টাকে প্রেজেন্ট করা এবং আমার এই যৌক্তিক দাবিটা সম্পর্কে। তারা তো আমাকে বহিষ্কার করেছে, বহিষ্কৃত জায়গায় আমাকে যেখানে লিখিতভাবে বহিষ্কার করেছে সেখানে তো আমি যেতে পারি না ভাইয়া। শিক্ষার্থীরা যখনই আমাকে ডেকেছে আমি কিন্তু তাদেরটাকে সাড়া দিয়েছি। লাস্ট গত 1 মাস বা 1.5 মাস আগে একটা প্রোগ্রাম দিয়েছিল, বা 2 মাসই হবে সর্বোচ্চ হয়তো। তো আমাকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যা আহ্বান করেছেন, আমি কিন্তু তাদের আহ্বানে সাড়া দিয়েছি। শিক্ষার্থীরা যদি চান, কারণ দাবিটা তো শুধু আমার একার না, এটা সারা বাংলাদেশের দাবি, এটা একটা জাতীয় সমস্যা। তো সুতরাং আমাকে ডাকলে আমি অবশ্যই যাব, কারণ এটা তো আমার নিজের দাবি, সবার দাবি। আমি তো এই দাবির জন্য আমি এত ডেডিকেশন দেখিয়েছি, এত আন্দোলন, এত সংগ্রাম, এত স্যাক্রিফাইস এই দাবিটা বাস্তবায়ন করার জন্যই। এখন অনেকেই বলে যে চাকরি পাওয়ার পর মুক্তা সুলতানা চুপ হয়ে গেছে, না আগে ছিল বাঘের গর্জন, এখন সে বাঘের গর্জন দেয় না। তো বাঘের গর্জন দিব, আমার তো যাওয়ার বাঘের গর্জন দেওয়ার জন্য সেই মাঠ লাগবে, সেই পরিবেশ লাগবে। আদারওয়াইজ আমি ঘরে বসে থেকে আমি একটা কথা বললেও সেটাকে অনেকে পজিটিভলি নিতে পারে, নেগেটিভলি নিতে পারে, যে কারণে আমি আসলে কোনো কমপ্লিমেন্টে যেতে চাচ্ছিলাম না আর কি।